Assalamu alaikum viewers, welcome back to my channel Essential Study 360. Today I am going to share with you one of the most important and classification of parts of speech, that is preposition. আজকে প্রিপজিশনের লাস্ট পার্ট। প্রিপজিশন নিয়ে আমি অলরেডি 3টা ভিডিও আপলোড করেছি। প্রথম পার্টে আমি প্রিপজিশন কি অ্যান্ড নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে প্রিপজিশনের কাজ কি সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেকেন্ড পার্টে ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি অ্যান্ড থার্ড পার্টে আমি অল টাইপস অফ প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি অ্যান্ড ফাইনালি লাস্ট পার্টে আমি ডিটেলস অন প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিপজিশন কোথায় বসে, কেন বসে, এই সব কিছু নিয়ে আজকের পার্টটা সাজানো হয়েছে। সো বিফোর দ্যাট, ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন. And if you already subscribe my channel, thank you so much. So let's get started. So viewers, এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাবো প্রিপজিশন কোথায় বসে এবং কেন বসে। সো প্রথম সেন্টেন্স লিখেছি আমি, হি স্যাট অন দ্য চেয়ার। অন একটা প্রিপজিশন। সো অন শব্দটা মনে রাখতে হবে, কোনো একটা বস্তুর ওপরে অন শব্দটা বসে। এখানে দ্য চেয়ার একটা বস্তু যার ওপরে ওপরে বোঝাতে এই অন শব্দটি ব্যবহার করা হয়েছে। হি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারের ওপরে বসেছিল। চেয়ারের ওপরে এবং এটা বস্তুটার সাথে লেগে থাকবে। সো অন কোনো কিছুর ওপর লেগে থাকে, এমন অবস্থায় অন ব্যবহার করা হয়। দ্য কফি ইজ অন দ্য টেবল। এখানে অন শব্দটা সেম, কোনো একটা বস্তুর ওপরে বোঝাতে অন প্রিপজিশনটা ইউজ করা হয়। দ্য কফি, কফিটি টেবিলের ওপরে। সো অন শব্দটা বুঝতে পারলাম যে কোনো একটা বস্তুর ওপরে এবং সেটা অ্যাটাচড হয়ে থাকে। এই অবস্থাতে যদি কোনো প্রিপজিশন ইউজ করা হয় সেটা অন। প্রথমে আমরা অন শব্দটা নিয়ে আলোচনা করলাম যে কোনো বস্তুর ওপরে লেগে থাকে এমন অবস্থাতে যেটা ব্যবহার করা হয় সেটা অন। দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। অ্যাবভ শব্দটাও কোনো বস্তুর ওপরেই বসে, এমন ক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করা হয়। সো এই অ্যাবভ শব্দটা তাহলে কিভাবে বসে, এখানে দেখেন, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। সিলিং ফ্যান আমার মাথার ওপরে। এখানে অ্যাবভ শব্দটা দ্বারা মাই হেড মাথার সাথে এই সিলিং ফ্যান এর অ্যাটাচড হয়ে থাকা বোঝায়নি, এটা উপরে। অ্যান্ড উপরে থাকবে এবং স্থির থাকবে। দেখেন সিলিং ফ্যান সে কিন্তু তার জায়গায় আছে। সো কোনো বস্তু যখন ওপরে থাকবে এবং সেটা গতিহীন স্থির থাকবে সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাবভ ইউজ করা হয়। দেয়ার আর এ বিগ ডার্ক ক্লাউড অ্যাবভ দ্য বিল্ডিংস। দেখেন বিগ ডার্ক ক্লাউড, একটা বড় কালো মেঘ, অ্যাবভ দ্য বিল্ডিংস, বিল্ডিংসগুলোর ওপরে আছে। সো এখানে এ বিগ ডার্ক ক্লাউড এটা কিন্তু মুভিং অবস্থায় নাই, এক জায়গায় স্থির আছে। সো এক্ষেত্রে প্রিপজিশন অ্যাবভ ইউজ করা হয়েছে। দ্য সান ইজ ওভার হেড অ্যাট নুন। এখানে ওভার শব্দটা একটা প্রিপজিশন এবং প্রথমে আমরা দেখলাম অন শব্দটা, নেক্সট আমরা দেখলাম অ্যাবভ শব্দ অ্যান্ড ওভার। ওভার শব্দটাও ওপরে বসে এমন অবস্থাতে বোঝানো হয়। কোনো বস্তুর উপরে থাকে বাট সেটা যদি গতিশীল হয় সেক্ষেত্রে ওভার প্রিপজিশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, দ্য সান ইজ ওভার হেড অ্যাট নুন। দেখেন এখানে বলতেছে যে দ্য সান ইজ ওভার, সূর্যটা মাথার ওপরে। সো এখানে দেখেন সূর্য এটা কিন্তু গতিশীল, এক জায়গায় স্থির থাকে না, যার কারণে এখানে প্রিপজিশন অ্যাবভ না হয়ে
ওভার ইউজ করা হয়েছে। সো বুঝতে পারছেন যে প্রিপজিশন অন, অ্যাবভ অ্যান্ড ওভার এই তিনটা প্রিপজিশন কোনো বস্তুর ওপরে বসবে এবং যখন বস্তুটার সাথে অ্যাটাচড হয়ে থাকবে সেক্ষেত্রে অন, এবং যখন বস্তুটার ওপরে বসবে বাট সেটা গতিহীন স্থির থাকে সেক্ষেত্রে অ্যাবাব, অ্যান্ড যদি সেটা গতিশীল হয় মুভিং অবস্থায় থাকে সেক্ষেত্রে ওভার প্রিপজিশন ইউজ করা হয়। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। হ্যাঁ দেখেন, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়তেছে, ওভার দ্য ট্রি, গাছের ওপরে। সো এখানে ওভার শব্দটা একটা প্রিপজিশন, ওপরে শব্দটা বোঝানোর ক্ষেত্রে এখানে ওভার শব্দটা এসছে। এখানে দেখেন দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়তেছে, এখানে পাখিটি কিন্তু স্থির অবস্থায় নাই, এখানে গতিশীল অবস্থায় আছে, মুভিং অবস্থায় আছে। সো যার কারণে প্রিপজিশন ওভার ইউজ করা হয়েছে। সো বুঝতে পারছেন যে একটা বস্তুর উপরে যদি থাকবে, যখন সেটা অ্যাটাচড হয়ে থাকবে, লেগে থাকবে, সেক্ষেত্রে প্রিপজিশন অন, এবং যদি ওপরেই থাকে এবং সেটা স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাবাব, অ্যান্ড যদি সেটা গতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে প্রিপজিশন ওভার ইউজ করা হয়। নেক্সট আমরা দেখব কোনো কিছুর বাইরে বোঝাতে সেক্ষেত্রে কোন প্রিপজিশনটা ইউজ করা হয়। এক্সাম্পল, হি টুক এ কয়েন আউট অফ হিজ পকেট। আউট শব্দটা একটা প্রিপজিশন, সে একটা কয়েন বের করলো তার পকেট থেকে। সো এখানে বাইরে বেরানোর ক্ষেত্রে প্রিপজিশন আউট ব্যবহার করা হয়। আই লুকড আউট দ্য উইন্ডো, আমি জানালার বাইরে তাকালাম। সো বাইরে শব্দটা বোঝানোর জন্য প্রিপজিশন আউট ইউজ করা হয়। নেক্সট আমরা দেখব কোনো স্থানে প্রবেশ করার ক্ষেত্রে কোন প্রিপজিশনটা ব্যবহার করা হয়। এক্সাম্পল, কাম ইনটু, ভিতরে আসো। প্রবেশ করার ক্ষেত্রে প্রিপজিশন ইনটু ব্যবহার করা হয়। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, প্রবেশ করা বোঝাবে, সেক্ষেত্রে ইন্ট্রু শব্দটা ব্যবহার করা হয়। কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এরূপ ক্ষেত্রে প্রিপজিশন অ্যাক্রস অ্যান্ড থ্রো ইউজ করা হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা দেখব। উই টুক এ ফেরি অ্যাক্রস দ্য রিভার, আমরা নদীর ওপারে একটি ফেরি নিয়েছি। সো এখানে অ্যাক্রস শব্দটা একটা প্রিপজিশন এবং এটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এরূপ ক্ষেত্রে প্রিপজিশন অ্যাক্রস ইউজ করা হয়। উই স দেম ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, আমরা তাদের রাস্তায় হাঁটতে দেখেছি। সো এখানে অ্যাক্রস শব্দটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। দে ওয়াকড স্লোলি থ্রো দ্য উডস, এখানে থ্রো শব্দটা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। তারা বনের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটলো। সো থ্রো শব্দটা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, এরূপ ক্ষেত্রে থ্রো প্রিপজিশনটা ইউজ করা হয়। দ্য বয় ওয়াকড থ্রো দ্য ওয়াটার টু রিচ হিজ বোট, ছেলেটি তার নৌকায় পৌঁছানোর জন্য জলের মধ্য দিয়ে হেঁটে গেল। সো এক্ষেত্রে প্রিপজিশন থ্রো ইউজ করা হয়েছে। হি সিটস ইন দ্য কর্নার অফ দ্য রুম, ইন একটা প্রিপজিশন, দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, ইন শব্দটা কোনো কিছুর মধ্যে বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়, যে ফ্রিজের মধ্যে কিছু মিল্ক আছে। সো প্রিপজিশন ইন ইউজ করা হয়েছে কারণ এখানে মধ্যে বা ভেতরে কথাটা প্রকাশ পাচ্ছে। সো নেক্সট আমরা দেখব কোনো কিছুর ভেতরের ভেতরে, সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাট ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আই স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, রুমের ভেতরের একটা অংশ দরজা। সো কোনো কিছুর ভেতরের ভেতরে বোঝানোর ক্ষেত্রে প্রিপজিশন অ্যাট ইউজ করা হয়। বড় স্থানের ক্ষেত্রে প্রিপজিশন ইন বসে এবং ছোট স্থানের ক্ষেত্রে প্রিপজিশন অ্যাট বসে। ফর এক্সাম্পল, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, ঢাকার তুলনায় বাংলাদেশ অনেক বড়। সো তার পূর্বে প্রিপজিশন ইন বসছে
এবং ঢাকার পূর্বে প্রিপোজিশন অ্যাট বসছে। সো কোনো একটা বড় স্থানের পূর্বে বা বড় কোনো কিছুর পূর্বে প্রিপোজিশন ইন বসবে এবং ছোট কোনো কিছুর পূর্বে প্রিপোজিশন অ্যাট বসবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, কোনো কিছুর নিচে বোঝাতে প্রিপোজিশন আন্ডার ইউজ করা হয়। হিজ শুজ ওয়ার আন্ডার হিজ বেড, সো কোনো কিছু নিচে বোঝাতে প্রিপোজিশন আন্ডার ইউজ করা হয়। শি স্যাট বিসাইড হিম ডিউরিং ডিনার, কোনো কিছুর পাশে বোঝালে প্রিপোজিশন বিসাইড ইউজ করা হয়। দে ওয়ার ওয়াকিং বিসাইড মি, কোনো কিছুর পাশে বোঝাতে প্রিপোজিশন বিসাইড ইউজ করা হয়। দে ওয়ার ওয়াকিং বিসাইড মি, তারা হাঁটছিল আমার পাশে, সো এক্ষেত্রে প্রিপোজিশন বিসাইড ইউজ করা হয়েছে। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস লিভ জাস্ট অফ দ্য রোড, কোনো কিছুর পাশের ওপরে, যদি পাশের ওপরে হয় সেক্ষেত্রে প্রিপোজিশন আপ ইউজ করা হয়। তার দাদা দাদি ঠিক রাস্তার ওপারে বাস করে, সো কোনো কিছুর পাশের ওপরে এরূপ ক্ষেত্রে প্রিপোজিশন আপ ইউজ করা হয়। হি ক্লাইম্বড আপ দ্য স্টেপস, সো কোনো কিছুর পাশের ওপরে বোঝানোর জন্য প্রিপোজিশন আপ ইউজ করা হয়। হি লিভস জাস্ট ডাউন দ্য স্ট্রিট, যদি পাশের নিচে হয় সেক্ষেত্রে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়। There's a bridge a mile down the river from here, এখান থেকে নদীর 1 মাইল দূরে একটি সেতু রয়েছে, কোনো কিছুর পাশের নিচে এরূপ ক্ষেত্রে প্রিপোজিশন ডাউন ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব বাংলা উচ্চারণের সময় উচ্চারণের শেষে যদি র অথবা এর আসে সেক্ষেত্রে প্রিপোজিশন অফটা আমরা ইউজ করব। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ড্রিমড অফ বিং ফেমাস, আমি সর্বদাই স্বপ্ন দেখি ফেমাস হওয়ার। দেখেন হাউ আর শেষে র আছে, সো এমন ক্ষেত্রে প্রিপোজিশন অফ ইউজ করা হয়। দিস ইজ এ পিকচার অফ মাই লাস্ট বার্থডে, এখানে অফ শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ এটা বাংলা উচ্চারণের শেষে র আসে। র অথবা এর যদি বাংলা উচ্চারণের সময় আসে সেক্ষেত্রে প্রিপোজিশন অফ ইউজ করা হয়। এটা আমার লাস্ট জন্মদিনের পিকচার, জন্মদিনের, দেখেন জন্মদিনের র আসছে, সো প্রিপোজিশন অফটা আমরা ইউজ করেছি। নেক্সট আমরা দেখব দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন এবং দুয়ের অধিক বোঝাতে এমং ইউজ করা হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা আইডেন্টিফাই করব। দ্য বল রোল্ড বিটুইন দ্য ডেস্ক অ্যান্ড দ্য ওয়াল, বলটি ডেস্ক এবং প্রাচীরের মধ্যে গড়িয়ে পড়ে, সো এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, ডেস্ক অ্যান্ড ওয়াল, সো এমন দুয়ের মধ্যে যদি কোনো প্রিপোজিশন ইউজ করা হয় সেটা হবে বিটুইন। দ্য অফিস হ্যাজ টু ডেস্ক উইথ এ টেবল বিটুইন দেম, সো এখানে বিটুইন শব্দটা দুয়ের মধ্যে বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এবার দেখেন যে দুয়ের অধিক যদি বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন এমং ইউজ করা হয়। যেমন দ্য বি আর বুজিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুলের মধ্যে মৌমাছির গুঞ্জন ছিল। দেখেন এখানে কিন্তু বলিনি যে ফ্লোয়ার, এখানে আছে ফ্লোয়ার্স, মানে অনেকগুলো ফুলের মধ্যে, সো এক্ষেত্রে প্রিপোজিশন অ্যামং ইউজ করা হয়েছে। ইরানি হ্যাজ বিন এ ফেভারিট অ্যামং দেম, এখানে অ্যামং শব্দটা তাদের মধ্য থেকে ইরানি ফেভারিট, তাদের বলতে এখানে অনেক মানুষকে বোঝাচ্ছে, সো দুয়ের অধিক, এক্ষেত্রে প্রিপোজিশন আমরা অ্যামং ইউজ করব। নেক্সট আমরা দেখব অতীতে কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ হয়ে আসছে এরূপ বোঝাতে প্রিপোজিশন সিন্স ইউজ করা হয় এবং
ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলবে, সেক্ষেত্রে আমরা টিল এবং আনটিল প্রিপোজিশন ইউজ করব। অ্যান্ড একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ফর ইউজ করব এবং এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখেন এখানে আই হ্যাভেন্ট সিন দেম সিন্স 2015। আমি তাদেরকে দেখি নাই 2015 সাল থেকে। দেখেন এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে এবং সেটা অতীত। সো এক্ষেত্রে প্রিপোজিশন সিন্স ইউজ করা হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হইতেছে। তো এক্ষেত্রে প্রিপোজিশন সিন্স ইউজ করা হয়েছে এবং এটা নির্দিষ্ট। সকাল বলতে আমরা একটা নির্দিষ্ট সময়কে বুঝি। সো এমন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এবং যেটা অতীত, এক্ষেত্রে প্রিপোজিশন সিন্স ইউজ করা হয়। এবং ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলবে, সেক্ষেত্রে প্রিপোজিশন টিল অথবা আনটিল ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ফিল্ম ডিডেন্ট ইন্ড টিল 11 o'clock। ফিল্মটি শেষ হয়েছিল না যতক্ষণ না পর্যন্ত 11 o'clock হয়। সো এক্ষেত্রে প্রিপোজিশন টিল ইউজ করা হয়েছে। নেক্সট সেন্টেন্স, উই প্লেড চেস আনটিল মিডনাইট। উই প্লেড চেস, আমরা খেলছিলাম চেস যতক্ষণ না পর্যন্ত মিডনাইট হয়। সো এক্ষেত্রে প্রিপোজিশন টিল অথবা আনটিল ইউজ করা হয়। সরি, এখানে আনটিলের ক্ষেত্রে ডবল এলটা হয় না। নেক্সট, এবং একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে, সেক্ষেত্রে প্রিপোজিশন ফর ইউজ করা হয়। কোনো একটা সিম্পল ক্ষেত্রে যদি জন্য বোঝায়, সেক্ষেত্রে প্রিপোজিশন ফর ইউজ করা হয়। যেমন আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার জন্য, এমন ক্ষেত্রে প্রিপোজিশন ফর ইউজ করা হয়। এবং একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে, সেটার ক্ষেত্রেও প্রিপোজিশন ফর ইউজ করা হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং 2 hours, নির্দিষ্ট সময় ধরে কিন্তু চলছে, 2 ঘন্টা যাবত। সো এক্ষেত্রে প্রিপোজিশন ফর ইউজ করা হয়। এবারে আমরা দেখব টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন কি হয়। শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে সময়গুলো আছে, সেগুলোর পূর্বে প্রিপোজিশন ইন হয়। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 সালের পূর্বে প্রিপোজিশন ইন ইউজ করা হয়। রিনা গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং এটা একটা নির্দিষ্ট সময়। সো এর পূর্বে প্রিপোজিশন ইন ইউজ করা হয়। শি ডাইড অন এ কোল্ড নাইট ইন ডিসেম্বর। মাসের নামের পূর্বে প্রিপোজিশন ইন ইউজ করা হয়। শি ডাইড ইন ঢাকা অন সানডে অ্যাট দ্য এজ অফ 65। অন সানডে, সানডের পূর্বে প্রিপোজিশন অন ইউজ করা হয়। সো বারের নামের পূর্বে প্রিপোজিশন অন ইউজ করা হয়। স্যাটারডে, সানডে, মনডে, এভাবে প্রতিটা বারের নামের পূর্বে প্রিপোজিশন অন বসে। আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। এখানে একটা জিনিস দেখেন, কোনো একটা স্থানের কিংবা কোনো একটা সময়ের যেটা ছোট বা ক্ষুদ্রতম সময়ের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে এবং তুলনামূলকভাবে বৃহত্তর সময়ের পূর্বে বা বৃহত্তর স্থানের পূর্বে প্রিপোজিশন ইন বসে। যেমন আই গেট আপ অ্যাট 6 o'clock। এখানে দেখেন 6 o'clock একটা নির্দিষ্ট সময় এবং ক্ষুদ্র একটা সময়, যার পূর্বে প্রিপোজিশন অ্যাট ইউজ করা হয়েছে। ইন দ্য মর্নিং, 6 o'clock এর তুলনায় ইন দ্য মর্নিং একটা বৃহত্তর সময় এবং এটার পূর্বে প্রিপোজিশন ইন ইউজ করা হয়েছে। সো একটা দিনের, আমরা জানি একটা দিনের 7টা অংশ আছে। প্রথমে ডন, নেক্সট মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং অ্যান্ড ফাইনালি নাইট। সো এই 7টা অংশের যে অংশটা ক্ষুদ্রতর, তুলনামূলক ছোট, সেটার পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে এবং যেটা তুলনামূলকভাবে
বৃহত্তর সেটার পূর্বে প্রিপোজিশন ইন বসবে। দেখেন ডন অর্থাৎ ভোর, এটা খুবই অল্প একটা সময় যার পূর্বে প্রিপোজিশন অ্যাট ইউজ করা হয়েছে। অ্যান্ড মর্নিং, এটা অনেক বড় সময় যার পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। নুন, এটা ক্ষুদ্র একটা সময় 12টা থেকে 2টা। ইভিনিং এর তুলনায় অনেক ক্ষুদ্র যার কারণে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়েছে। এবং আফটারনুনের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। ডাস্ক অনেক ক্ষুদ্র, সো যার পূর্বে প্রিপোজিশন অ্যাট বসবে। ইভিনিং, এটা অনেক বড় একটা সময়, লম্বা একটা সময় যার পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। এবং নাইট, এখানে প্রশ্ন হতে পারে যে ইভিনিং এর তুলনায় নাইট অনেক লম্বা, বাট এখানে ইভিনিংটাকেই বেশি লং হিসেবে ধরা হয়। কারণ দেখেন, আপনি কাউকে রাত 9টার সময় বলেন না যে গুড নাইট বলে, কিন্তু আপনি ঘুমিয়ে যান না। সন্ধ্যার পরে 8টা 9টার সময় কারোর সাথে দেখা হলেই আপনি তাকে শুভরাত্রি বলেন না। সো আপনি যখন ঘুমাতে যান তখনই বলেন যে শুভরাত্রি, এবং তাকে আপনি হ্যাভ এ নাইস ড্রিম বলে ঘুমাতে যান। সো যখন আপনি ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠে দেখেন যে সকাল হয়ে গেছে, সেই প্রেক্ষাপটে এখানে ইভিনিংটাকেই লং ধরা হয় এবং নাইটটাকে শর্ট টাইম হিসেবে ধরা হয়, যার কারণে নাইটের পূর্বে অ্যাট নাইট বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখব প্লেস নিয়ে। গ্রহ উপগ্রহ এর পূর্বে প্রিপোজিশন অন বসে। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো প্যারাডাইস অন আর্থ ইকুয়াল টু ইউনিয়ন অফ লাভ অ্যান্ড ইনোসেন্স। লাভ এবং ইনোসেন্স এর মিলনে পৃথিবীতে আর কোনো স্বর্গ নাই। সো দেখেন, এটা একটা গ্রহ এবং এটার পূর্বে প্রিপোজিশন অন বসেছে। এরকমভাবে যত উপগ্রহ আছে, গ্রহ আছে, সেগুলোর পূর্বে প্রিপোজিশন অন বসে। হি ওয়াজ বর্ন ইন আমেরিকা, এবং মহাদেশ অথবা বড় কোনো শহরের নামের পূর্বেও প্রিপোজিশন ইন বসে। হি ওয়াজ বর্ন ইন আমেরিকা, আমেরিকা একটা দেশ যার পূর্বে প্রিপোজিশন ইন ইউজ করা হয়েছে। মহাদেশ অথবা বড় কোনো শহরের নামের পূর্বে যেমন প্রিপোজিশন ইন বসে, ছোট শহরের নামের পূর্বে প্রিপোজিশন অ্যাট। ফর এক্সাম্পল, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এখানে ঢাকা এর পূর্বে প্রিপোজিশন অ্যাট বসেছে। কারণটা হচ্ছে এখানে বাংলাদেশ এর তুলনায় ঢাকা অনেক ছোট, যার কারণে বাংলাদেশ এর পূর্বে প্রিপোজিশন ইন বসেছে এবং ঢাকার পূর্বে প্রিপোজিশন অ্যাট বসেছে। এখানে যদি ইন বাংলাদেশ শব্দটা না থাকতো, সেক্ষেত্রে হতো আই লিভ ইন ঢাকা, কারণ এটা একটা শহরের নাম। বড় কোনো শহরের নামের পূর্বে প্রিপোজিশন ইন বসে। কিন্তু যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা বড় জায়গা থাকে, পাশাপাশি কোনো একটা ছোট জায়গার নামও থাকে, সেক্ষেত্রে বড় জায়গাটার পূর্বে প্রিপোজিশন ইন বসবে এবং তার তুলনায় ছোট জায়গাটার পূর্বে প্রিপোজিশন অ্যাট ইউজ করা হয়। সো এবারে আমরা দেখব চড়ার ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে প্রিপোজিশন কি হয়। দেখেন, এখানে একটা সেন্টেন্স লেখা আছে, আই ওয়েন্ট দেয়ার অন মাই বাইক। বাইক একটা যাতায়াতের বস্তু। সো মনে রাখবেন, যদি কোনো যাতায়াতের বস্তুর ওপরে আপনি যদি ওপরে থাকেন, সেক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, এবং যদি আপনি সেটার মধ্যে থাকেন, সেক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহার করা হয়। দেখেন, আই ওয়েন্ট দেয়ার অন মাই বাইক। সো এখানে প্রিপোজিশন অন ইউজ করা হয়েছে, কারণ বাইকের ওপরে চড়ে আমি গিয়েছিলাম। বাট এখানে দেখেন, আই ওয়েন্ট দেয়ার বাই কার অথবা বাস অথবা ট্রেন, যেটাই বলেন না কেন একই বিষয়, যে আই ওয়েন্ট দেয়ার বাই কার, আমি কারের মাধ্যমে সেখানে গিয়েছিলাম। এখানে দেখেন, কারের ওপরে কিন্তু আপনি ছিলেন না, কারের ভেতরে ছিলেন। সো এক্ষেত্রে প্রিপোজিশন বাই বসবে। রাফি গোজ টু মার্কেট। টু শব্দটা দ্বারা রাফি মার্কেটের দিকে যাচ্ছিল। সো রাফি গোজ টু মার্কেট। টু শব্দের অর্থ দিকে, প্রতি, কাছে, নিকটে, এরূপ অর্থ প্রকাশ করা হয় টুর দ্বারা। সো এখানে রাফি গোজ টু মার্কেট দ্বারা
রাফি মার্কেটে যায়, এটা বোঝানো হচ্ছে। বাট টু প্রিপোজিশন এর মূল কাজ হচ্ছে ইনফিনিটিভ তৈরি করা। ইনফিনিটিভ নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, জার্ন্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, এইগুলা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এবং সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছিল ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হচ্ছে মূল ভার্বের পূর্বে যখন টু বসে সেক্ষেত্রে সেটাকে ইনফিনিটিভ ধরা হয়। টু প্লাস ভার্ব ওয়ান সেটা হচ্ছে ইনফিনিটিভ। সো টু প্রিপোজিশনের মূল কাজ হচ্ছে ইনফিনিটিভ তৈরি করা। ফর এক্সাম্পল, আই স্পেন্ট সাম মানি টু গেট সাম হেল্প। টু গেট, দেখেন টু একটা প্রিপোজিশন যেটা গেট ভার্ব ওয়ান এর পূর্বে বসছে এবং বসার কারণে এটা ইনফিনিটিভ হয়েছে। সো এখানে টু প্রিপোজিশনের কাজ হচ্ছে ইনফিনিটিভ তৈরি করা। দে ওয়ান্ট টু প্লে ফুটবল। টু একটা প্রিপোজিশন ভার্ব ওয়ান এর পূর্বে বসছে, যার কারণে এটা এখন ইনফিনিটিভ। সো টু প্রিপোজিশনের মূল কাজ হচ্ছে ইনফিনিটিভ তৈরি করা। এরকম অবস্থায় যদি আপনারা পান সেক্ষেত্রে প্রিপোজিশন টু ইউজ করা হয়। এটা মাথায় রাখতে হবে যে ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের পূর্বে যখন টু বসবে সেক্ষেত্রে ইনফিনিটিভ। এখানে দেখেন দে ওয়ান্ট টু প্লে, এখানে ওয়ান্ট একটা ভার্ব, টু একটা ভার্ব। এখানে যদি এমসিকিউতে টু এই জায়গায় একটা গ্যাপ থাকে, সো আপনারা বুঝতে পারবেন যে দুইটা ভার্ব কখনো পরপর বসে না। সো এটা হচ্ছে এখানে মেইন ভার্ব এবং এই ভার্বকে ইনফিনিটিভ করার জন্য সেক্ষেত্রে টু ইউজ করা হয়। সো সেক্ষেত্রে টু এর মিনিং হয়ে যায় যেতে, খেলতে, লিখতে, ঘুমাতে, চলতে, বলতে, উঠতে, বসতে। যেমন এখানে বলছে দে ওয়ান্ট টু প্লে ফুটবল, খেলতে। টু প্লে এই কথাটার অর্থ হচ্ছে খেলতে, তারা খেলতে চায়, তারা ফুটবল খেলতে চায়। সো যেতে, খেলতে, বলতে, লিখতে, শিখতে এরূপ ক্ষেত্রে টু প্রিপোজিশনটা ইউজ করা হয়। সো এবার আমরা দেখব টু ওয়ার্ডস। টু অ্যান্ড টু ওয়ার্ডস এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু ইউজ করা হয় সেটা দ্বারা কোনো একটা নির্দিষ্ট স্থানকে নির্দেশ করা হয়। যেমন এখানে একটা সেন্টেন্স লিখছিলাম, রাফি গোজ টু মার্কেট, রাফি মার্কেটে যায়। এই সেন্টেন্সের টু শব্দটা দ্বারা রাফির যাওয়া নির্দেশ করছে মার্কেটে। সো এখানে টু শব্দটা একটা নির্দিষ্ট স্থানকে নির্দেশ করেছে। বাট যখন কোনো একটা সেন্টেন্সে প্রিপোজিশন টু ওয়ার্ডস বসবে সেক্ষেত্রে প্রিপোজিশনটা কোনো একটা নির্দিষ্ট স্থানকে নির্দেশ করবে না। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আর ওয়াকিং টুয়ার্ডস দ্য ওয়াটার, এখানে কিন্তু নির্দিষ্টভাবে পানির দিকেই হাঁটতেছে না, পানিতেই হাঁটতেছে না, এখানে কিন্তু নির্দিষ্টভাবে পানিতেই হাঁটবে এমন না, পানির দিকে হাঁটতেছে। হয়তো বা পানির আশেপাশে কোনো একটা জায়গায় তারা যাইতেছে, বাট এখানে কিন্তু স্পেসিফিকভাবে কোনো একটা নদীর দিকে যাইতেছে না তারা। সো এক্ষেত্রে বিষয়টা হবে এমন, আপনি স্কুলের পাশে একটা দোকান আছে সেখানে যাইতেছেন, কেউ আপনাকে যদি আস্ক করে কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বলবেন স্কুলের কাছে যাচ্ছি। অর্থাৎ আপনি স্কুলে যাচ্ছেন না, যাচ্ছেন একটা দোকানে, স্কুলের পাশে একটা দোকানে যাচ্ছেন, বাট সেক্ষেত্রে আপনি বলবেন আমি স্কুলের কাছে যাচ্ছি বা স্কুলের দিকে যাচ্ছি। সো এক্ষেত্রে প্রিপোজিশন টুয়ার্ডস ব্যবহার করা হয়। শি হ্যাজ বিন ওয়ার্কিং উইথ হার সিস্টার, সে তার বোনের সাথে কাজ করতেছে। সো এক্ষেত্রে প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়। যখন কেউ কারোর সাথে থাকে, সাথে কাজ করা বোঝায় বা সাথে কোনো কিছু করা বোঝায়, সেক্ষেত্রে প্রিপোজিশন উইথ ইউজ করা হয়। আই অ্যাম হ্যাপি উইথ ইউ, এখানে দেখেন উইথ শব্দটা আমি তোমার সাথে সুখী। সো আমার এবং তোমার সাথে একটা, সো আমার এবং তোমার একটা দুইজন একসাথে আছে, যার কারণে উইথ প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োর সেলফ, অ্যাবাউট একটা প্রিপোজিশন যেটার অর্থ সম্বন্ধে, এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্পর্কে। সো কোনো কিছুর সম্পর্কে জানতে চাওয়া এবং জানা জন্য যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে
preposition about. The article is about computers. So সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে প্রিপোজিশন অ্যাবাউট ইউজ করা হয়। উই উইল লিভ আফটার লাঞ্চ। দেখেন, আফটার একটা প্রিপোজিশন। আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। পরে বোঝানোর জন্য যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আফটার। আমরা লাঞ্চের পরে ত্যাগ করব বা যাব, এক্ষেত্রে প্রিপোজিশন আফটার ব্যবহার করা হবে। হি অ্যারাইভড বিফোর মি, এবং বিফোর শব্দটার অর্থ হচ্ছে পূর্বে, সে আমার পূর্বে পৌঁছেছিল। সো আফটার শব্দের অর্থ হচ্ছে পরে এবং বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। সো ভিউয়ার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। প্রিপোজিশন নিয়ে আমি 4টা পার্ট করলাম। আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। প্রিপোজিশন বিষয়টা একটা কঠিন বিষয়, যেটা অ্যাকচুয়ালি মুখস্থ করার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় না। এটা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আইডেন্টিফাই করতে হয়, এবং এটার সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম। ফার্স্ট পার্টে আমি প্রিপোজিশন কি এবং নাউন প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনের কাজ কি সেটা আলোচনা করছিলাম। সেকেন্ড পার্টে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, থার্ড পার্টে অল টাইপস অফ প্রিপোজিশন, অ্যান্ড ফাইনালি লাস্ট পার্টে আজকে আমি ডিসকাশন অন প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা নিয়ে এখনও অনেক আলোচনা করার আছে। এই পার্টস অফ স্পিচ সহ যত প্রকার আইটেম আছে সব টপিক্সের ওপরে আমি এমসিকিউ নিয়ে আসব। প্রতিটা টপিক্সের ওপরে আমি 50+ এমসিকিউ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন অ্যান্ড জবের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আপনাদের সামনে আমি নিয়ে আসব। আশা করি আপনারা সেখান থেকে অনেক অনেক বেশি উপকৃত হবেন। সো ডিয়ার ভিউয়ার্স, ফর এ লং টাইম I have tried my best to clearly understand the concept of preposition. I hope you enjoy the lesson, and I will back soon with new lesson. So thanks for watching this video.